যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি তাণ্ডব, উপত্যকায় দফায় দফায় বিমান হামলা নেতানিয়াহু বাহিনীর, ট্রাম্পের প্রশংসায় বিশ্ব নেতারা। ইসরায়েলের হাতে আটক ফ্লোটিডার কনসেন্স জাহাজ নেওয়া হলো আশদোদ বন্দরে। রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 অধিকার কর্মী। শিগগিরই পাঠানো হবে অন্য দেশে। ইরান ইসরায়েল যুদ্ধে গোপনে তেল আবিবে সেনা পাঠিয়েছিল জার্মানি, বিস্ফোরক তথ্য তেহরান টাইমসের। ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর সীমাবদ্ধতা তুলে নিলেন খামেনি। ইউক্রেনের চেরে নিহিভে তেলের ডিপোয় রুশ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইউ প্রেসিডেন্টের। তাজিকিস্তান সফরে পুতিন। এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলা, 2 কর্মকর্তা সহ 11 সেনা নিহত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শোক প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি সাদিক হাসান ইমন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ কাতারের পাশাপাশি হামাসও বিষয়টি নিশ্চিত করেছে। এই চুক্তিকে নৈতিক বিজয় আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। এদিকে ট্রাম্পের ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পরও গাজাবাসীর ঘুম ভাঙল বোমার শব্দে। বৃহস্পতিবার সকালে দফায় দফায় উপত্যকাটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সম্মতিপত্রে হামাস এবং ইসরায়েল স্বাক্ষর করেছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। দ্রুত জিম্মিদের মুক্তি দেয়া হবে এবং স্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েল কিছু সেনা প্রত্যাহার করে নেবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে এই চুক্তির দিনটিকে বিশ্বের জন্য এক মহান দিন হিসেবে উল্লেখ করেন তিনি। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এ নিয়ে টেলিফোনে কথা হয়েছে। এই চুক্তিকে নৈতিক বিজয় আখ্যা দিয়ে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানান নেতানিয়াহু। মধ্যস্থতাকারী দেশ কাতার ও হামাসের পক্ষ থেকেও চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই চুক্তির শর্ত সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং ইসরায়েলকে তা এড়িয়ে যেতে বা বিলম্ব করতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। গেল সোমবার গাজায় সংঘাত বন্ধে প্রথমবারের মতো মিশরে এক টেবিলে বৈঠকে বসেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল। 3 দিন ধরে চলে আলোচনা। অবশেষে সম্মত হয় দুই পক্ষ। এই চুক্তিতে রয়েছে যুদ্ধ শেষ, ইসরায়েলি সেনা প্রত্যাহার, উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত। রাইসা জান্নাত, সময় সংবাদ। এর আগে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণায় গাজায় শুরু হয় আনন্দ উল্লাস। রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ঐতিহাসিক ও দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন গাজাবাসী। এদিকে তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন জিম্মি পরিবারের সদস্যরা। আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয় এই আনন্দের মুহূর্ত। দীর্ঘ 2 বছরের গণহত্যা বন্ধের খবর শুনে যেন বুক ভরে শ্বাস নিল গাজাবাসী। বৃহস্পতিবার ভোররাতেই গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে থেকে শহরের অলিগুলি সবখানেই একই দৃশ্য। কেউ পতাকা উড়াচ্ছেন, কেউ সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ে ব্যস্ত। 2 বছরের হত্যাযজ্ঞ, ধ্বংস আর গণহত্যার পর এই উল্লাস যেন জীবনের ফিরে আসার জানান দিচ্ছে। অনেকের মতে যুদ্ধ থামার ঘোষণা গাজার মানুষকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাজাবাসী। ধন্যবাদ জানিয়েছে সব দেশ ও সংগঠনকে যারা রক্তপাত বন্ধে ভূমিকা রেখেছে। তারা জানান এই যুদ্ধবিরতি কেবল গাজার নয়, সমগ্র আরব ও মুসলিম বিশ্বের জন্য স্বস্তির বার্তা। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে যুদ্ধ থেমে গেছে। আমরা খুব খুশি, যুদ্ধ থেমে গেছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ভাইদের এবং সবাইকে যারা যুদ্ধ থামাতে ও রক্তপাত বন্ধে অবদান রেখেছেন। ولو بالكلام عن انه يوقف هذا الحرب. What do you guys have to say to President Trump? Thank you.
এদিকে ইসরায়েলি বন্দীদের পরিবারকে নিজে ফোন করে যুদ্ধবিরতির বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় আনন্দে মেতে ওঠে বন্দীদের পরিবার। তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন শত শত পরিবার। ইসরায়েল হামাস চুক্তির খবরে বন্দী পরিবারের চোখে ফুটে ওঠে অশ্রুসিক্ত স্বস্তি। প্রিয়জনদের প্রত্যাবর্তনের আশায় কেউ কাঁদছেন, কেউ মোমবাতি হাতে প্রার্থনা করছেন। ইসরায়েলের রাজধানীতে আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হয় ঐতিহাসিক মুহূর্ত। আমরা শেষ বন্দী, বাড়ি না ফেরা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, ইসরায়েলের জনগণ থেকে শুরু করে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছেলে মেয়েরা এবার বাড়ি ফিরবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন যে চুক্তির বাস্তবায়ন এবং উভয় পক্ষের আস্থা পুনর্গঠনে নির্ধারণ করবে এই শান্তির স্থায়িত্ব। অতীতের অভিজ্ঞতা বলছে এমন বহু উদ্যোগ মাঝপথে ভেস্তে গেছে, তাই গাজার এই আনন্দের স্থায়িত্ব এখন সময়ের অপেক্ষা। একই সঙ্গে ইসরায়েলের বন্দী পরিবারের চোখে এখন শুধুই প্রিয়জনদের ঘরে ফেরার প্রতীক্ষা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব নেতারা। এমন পদক্ষেপের জন্য ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। জাতিসংঘের মহাসচিব এই চুক্তিকে মানবতার জয় হিসেবে আখ্যা দিয়েছেন। স্বাগত জানিয়েছে ভারত, কানাডা, আর্জেন্টিনা, রাশিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যদিও যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধ বন্ধে সম্প্রতি 20 দফার প্রস্তাব উপস্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহের মধ্যেই হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাও দেন তিনি। এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ব নেতারা। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জিম্মি মুক্তি ও যুদ্ধ বন্ধের উদ্যোগের জন্য মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানান, সমগ্র ইসরায়েল জিম্মিদের স্বাগত জানাতে অধীর আগ্রহে বসে আছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে জানান, ইসরায়েল হামাস চুক্তি মানবতার জয়। তিনি সব পক্ষকে দায়িত্বশীল আচরণ, স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। কানাডার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে এই যুদ্ধবিরতির জন্য অভিনন্দন জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রশংসা করার পাশাপাশি গাজায় সব ধরনের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। একই সুরে প্রশংসা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়া মিলেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সহায়তারও আশ্বাস দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে এই চুক্তির বাস্তবায়ন আদৌ কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আটলান্টিক কাউন্সিলের প্যালেস্টাইন বিষয়ক বিভাগের পরিচালক আহমেদ ফুয়াদ আল খাতিব জানান, হামাস ও ইসরায়েল উভয়ই অন্য আরেক শক্তির চাপে এই চুক্তিতে সম্মত হয়েছে। হামাসের ধারণা, জিম্মিদের মুক্তি দেওয়ার পর ইসরায়েলের পক্ষে যুদ্ধ আবার শুরু করা খুব কঠিন হবে। তখন নতুন করে হামলা চালানোর কোনো বৈধ কারণ তাদের হাতে থাকবে না। আর এই বৈধতা ছাড়া নেতানিয়াহু ও ইসরায়েলি সরকারের পক্ষে যুদ্ধ পুনরায় শুরু করা কার্যত অসম্ভব হয়ে যাবে। ফুয়াদ আরও জানান, যুদ্ধ বন্ধে মধ্যস্থতার পেছনে দেশগুলোর ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে। তুরস্কের সামরিক খাতের আধুনিকীকরণের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। একইভাবে জাতীয় নিরাপত্তার স্বার্থে কাতারের কাছেও এই যুদ্ধবিরতির চুক্তি ছাড়া বিকল্প কোনো পন্থা ছিল না। কিছুদিন আগে দোহায় হামাসের শীর্ষ নেতাদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ফুয়াদের মতে, দোহায় হামাসের ওপর হামলার মাধ্যমে কাতারের ওপর পরোক্ষ চাপ দেয় যুক্তরাষ্ট্র। এতগুলো বিষয়ের মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখে এই চুক্তির বাস্তবায়ন অনেক জটিল হয়ে যাবে বলে মনে করেন এই বিশ্লেষক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা নেওয়ার পথে আটক কনসেন্স জাহাজকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ 93 জন ছিলেন। আটক অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ। শিগগিরই তাদের ইসরায়েল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এদিকে আগের নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটক হওয়া অধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বন্দি দশায় মানবিক চাপ সৃষ্টি করা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন অনেকেই।
ইসরায়েলের অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবগুলো জাহাজ বুধবার আটক করে নেতানিয়াহু বাহিনী। সেদিনই বহরের আটককৃত কনসেন্স জাহাজকে নেওয়া হয় ইসরায়েলের আশদোদ বন্দরে। আটককৃত অধিকার কর্মীরা নিরাপদে ও সুস্থ আছেন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। শিগগিরই তাদের ইসরায়েল থেকে অন্য দেশে পাঠানো হবে বলে জানানো হয়েছে। সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক হওয়া অধিকার কর্মীরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। বুধবার কয়েকজন মেক্সিকো সিটি বিমানবন্দরে পৌঁছালে তাদের পরিবার ও সমর্থকরা ফিলিস্তিনি পতাকা ও সংহতির স্লোগান দিয়ে তাদের স্বাগত জানায়। মুক্তি পাওয়া অধিকার কর্মীরা অভিযোগ করেন, আটক অবস্থায় তাদের ওপর মানসিক চাপ ও ভয়ভীতি দেখানো হয়। একই দিন তিউনিসিয়ায় ফেরা 15 অধিকার কর্মীও বন্দি দশায় দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলের হাতে আটক 9 মালয়েশীয় নাগরিকের মুক্তিতে তুরস্ক সহায়তা করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের ইসরায়েলি আগ্রাসনকে আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন জাতিসংঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ। তিনি আটককৃত অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিক স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে এবং ফ্লোটিলার ঘটনা প্রমাণ করে ইসরায়েল মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘন করছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজা যুদ্ধে ব্যবহারে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রোম সরকার গণহত্যায় সহযোগিতা করেছে। এতে সই করেছেন 50 জন আইনজীবী, অধ্যাপক ও গণ্যমান্য ব্যক্তি। এবার ইতালির প্রধানমন্ত্রীর কাঁধেও চাপল গাজার রক্তক্ষয়ী যুদ্ধের দায়। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এবং অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধানকেও অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে সই করেছেন 50 জন আইনজীবী, অধ্যাপক ও গণ্যমান্য ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েলকে হেলিকপ্টার ও নৌকামান দিয়েছে ইতালি। এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহেও অংশীদার রোম। অভিযোগকারীদের দাবি, এসব অস্ত্র ব্যবহার হয়েছে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধে। আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে তা মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সরাসরি গণহত্যায় নয়। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আলাদা করে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করেছে আন্তর্জাতিক বিচার আদালতে। এদিকে গাজা যুদ্ধ নিয়ে ইতালি জুড়ে চলছে বিক্ষোভ। শ্রমিক ইউনিয়ন ও ডক ওয়ার্কার্সের মতো সংগঠনগুলো খালাস বন্ধের হুমকি দিয়েছে। মিলানে হাজারো মানুষ মেলোনির ছবি হাতে গণহত্যার সহযোগী লিখে মিছিলও করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টাইফুন মাতমুর প্রভাবে ভিয়েতনামে বন্যা, ভূমিধস, 3 জনের মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন। রোমানিয়ায় রেকর্ড বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি। যুদ্ধের সময় গোপনে তেল আবিবে সেনা পাঠিয়েছিল জার্মানি, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম তেহরান টাইমস। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে পশ্চিমা দেশগুলো আরব বিশ্বের সামনে ইরানকে নেতিবাচকভাবে তুলে ধরতে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে একচেটিয়া সমর্থন করে। গেল জুনে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সমর্থন দিয়েছিল জার্মানি। এবার ইরানের গণমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীর অনুরোধে জার্মান সেনাদের গোপনে মোতায়েন করা হয়েছিল। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ শেষে সেনারা ইসরায়েল ছেড়ে গেলেও তাদের উপস্থিতি ও আর্থিক পারিশ্রমিকের প্রমাণ এখন ইরানের হাতে। তেহরান টাইমস জানায়, পার্লামেন্টের অনুমোদন ছাড়াই জার্মানি সেনা পাঠিয়েছিল, যা দেশটির সংবিধান বিরোধী। গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর একটি বক্তব্যকে মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে ইরান। নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে। তার ওই বক্তব্যের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায় ইসরায়েল।
এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর থেকে সব সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েস। জুনের বিধ্বংসী যুদ্ধের পর এই সিদ্ধান্ত তেহরানের প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন অনেকেই। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এক সাক্ষাৎকারে জানান, ইরান আবার পারমাণবিক আলোচনা শুরু করতে আগ্রহী। তিনি পশ্চিমা দেশগুলোর বিভাজন নীতির সমালোচনা করে বলেন, আরব বিশ্বের সামনে ইরানকে নেতিবাচক হিসেবে তুলে ধরতে পশ্চিমা দেশগুলোর ভূমিকা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। দেশটির জ্বালানি খাত টার্গেট করে একের পর এক আক্রমণ করছে রুশ সেনারা। বুধবার চেরনিহিভে একটি তেলের ডিপোয়ে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থল অভিযানেও অগ্রগতির দাবি করেছে পুতিন। ইউকে রাশিয়ার যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে তাজিকিস্তান সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার ঘটনা বেড়েই চলেছে। বুধবার চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে তেলের ডিপোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ভয়াবহ আগুন লেগে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ইউক্রেনে স্থল অভিযানে সব দিক থেকে অগ্রগতির দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলে নতুন করে বসতি দখলে নিয়েছে এবং ইউক্রেনের জ্বালানি ও পরিবহন কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। রুশ কর্তৃপক্ষ আরও দাবি করেছে, রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা প্রায় 200টি স্থানে একাধিক দিক থেকে হওয়া রুশ আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেনের সংঘাত আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এই আশঙ্কায় সীমান্তে বসবাসকারী প্রায় 4 লাখ মানুষকে সরিয়ে নেয়ার মহড়া চালিয়েছে লিথুয়ানিয়া। রাজধানী ভিলনিয়াসে চালানো মহড়ায় নাগরিকদের ট্রেনে করে নিরাপদ দূরত্বে অবস্থিত আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়। দেশটির সরকার নাগরিকদেরকে কয়েকদিনের রসদ ও জরুরি কাগজপত্র প্রস্তুত রাখতেও পরামর্শ দিয়েছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ন্যাটোর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর উত্তেজনা বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের সরকার একই ধরনের প্রস্তুতি নিচ্ছে। ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করে বলেন, ইউরোপের বিরুদ্ধে রাশিয়ায় একটি সুসংগঠিত হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে। সমুদ্রের তলদেশে কেবল কাটা, বিমানবন্দরে সাইবার আক্রমণ এবং নির্বাচনে প্রভাব ফেলার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এগুলো হলো একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বলেও দাবি তার। বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় শুধুমাত্র গতানুগতিক প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়, বরং ড্রোনের সফটওয়্যার তৈরি করা থেকে শুরু করে সাইবার রেসপন্স টিম গঠন সব দিক থেকেই মনোযোগ দিতে হবে। ইউকে অবশ্যই এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে রাশিয়া। এই উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 3 দিনের সফরে গেলেন তাজিকিস্তানে। নাসরিন রুমি, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অস্ত্রধারীদের গুলি এবং বোমা হামলায় সেনাবাহিনীর 2 কর্মকর্তা সহ 11 সদস্য নিহত হয়েছেন। ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি। দেশটির সেনাবাহিনীর অন্তঃসংযোগ দফতরের এক বিবৃতিতে জানা যায়, সেনা কর্মকর্তা এবং সদস্যরা একটি অভিযান শেষে ফিরছিলেন। ওই অভিযানে টিটিপির 19 সদস্য নিহত হয়। নিহত সেনাদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানে আবারও অস্ত্রধারীদের হামলায় প্রাণ গেল সেনা সদস্যদের। স্থানীয় সময় বুধবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর গাড়িবহর লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায় বন্দুকধারীরা। এতে সেনা কর্মকর্তা সহ কয়েকজন সদস্য প্রাণ হারান। এই ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান টিটিপি। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওয়াকজাই জেলার আফগান সীমান্ত এলাকায় আগে থেকেই টিটিপির সন্ত্রাসীরা ওত পেতেছিল। সামরিক বাহিনীর গাড়িটি কাছাকাছি আসলে ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু করে তারা। বন্দুক হামলার কিছুক্ষণের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমারও বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে 2 কর্মকর্তাকে বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়ে যায়। বাকি সেনা সদস্যদের বহনকারী আরেকটি গাড়িও এ সময় হামলার শিকার হয়।
এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃসংযোগ দফতর ISPR জানিয়েছে, হামলার শিকার সেনা কর্মকর্তা ও সদস্যরা একটি অভিযান শেষ করে ফিরছিলেন, যে অভিযানে টিটিপির 19 জন নিহত হয়। ওই অভিযানের জবাবে সেনা সদস্যদের গাড়িবহরে হামলা চালায় জঙ্গি গোষ্ঠীটি। এদিকে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখানে নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসাও করেছেন তিনি। গত কয়েক মাস ধরে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা ও হামলা বেড়েই চলেছে। ভারতের অর্থ সহায়তায় আফগানিস্তান থেকে হামলাকারীরা প্রশিক্ষণ নিচ্ছে বলে দাবি করে আসছে শাহবাজ সরকার, যদিও এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে কাবুল, নয়াদিল্লি। নাসরিন রুমি, সময় সংবাদ। যোগাযোগ মাধ্যমের কন্টেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালিবান সরকার। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স সহ কিছু প্ল্যাটফর্মে নির্দিষ্ট ধরনের কন্টেন্ট সীমিত করতে ফিল্টার প্রয়োগ করা হয়েছে। রাজধানী কাবুলের কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী বিবিসিকে জানিয়েছে, তারা ফেসবুকে ভিডিও দেখতে পারছেন না, ইনস্টাগ্রামেও অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে। দেশটিতে এর আগে 2 দিনের জন্য ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধ রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। আর্থিক সংকটের জেরে বেশ কয়েক মাসের জন্য 9টি মিশনে শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। সংস্থাটির এক সিনিয়র কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, এখন যে পরিমাণ শান্তিরক্ষী আছে তার 1/4 করা হবে। এ পরিকল্পনায় 13 থেকে 14,000 সেনা ও পুলিশ সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অনেক বেসামরিক কর্মীর চাকরি হারানোরও ঝুঁকি রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষীর কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। মোট বাজেটের প্রায় 26% দেয় দেশটি। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। কিন্তু যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘে তাদের $280 কোটি বকেয়া রেখেছে, ফলে অর্থের বড় রকমের টান দেখা দিয়েছে। শিগগিরই $680 বিলিয়ন পরিশোধ করা হবে বলে জাতিসংঘকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির জাতিসংঘ মিশন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুক হামলা, পুলিশের 2 কর্মকর্তা গুরুতর আহত, অস্ত্রধারীকে ধরতে অভিযান। নামে টাইফুন মাতমোর প্রভাবে ভারী বৃষ্টি থেকে বন্যা ও ভূমিধসে 3 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময়ে বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বেড়ে সড়ক, বাড়িঘর প্লাবিত হয়। অনেক এলাকায় ভূমিধসেরও ঘটনা ঘটে। বন্যা দুর্গত এলাকা থেকে এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে রোমানিয়ায় ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। গত একদিনে দেশটিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পানি মন্ত্রণালয়। এ অবস্থায় রোমানিয়ার দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন। দেশের পেনসিলভেনিয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের 2 কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এক বিবৃতিতে পেনসিলভেনিয়া রাজ্য পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার বাল্টিমোর শহর থেকে 125 কিলোমিটার দূরের ফ্রাঙ্কলিন কাউন্টিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলো পাতাড়ি গুলি চালানো হয়। এতে 2 পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীর বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও জননিরাপত্তার কোনো হুমকি নেই বলে আশ্বাস দিয়েছে পেনসিলভেনিয়া পুলিশ। হামলার কারণ জানতে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে আর্মি রিজার্ভ সেন্টার ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে টেক্সাস থেকে শতাধিক ন্যাশনাল গার্ড সৈন্য শিকাগোর রাস্তায় টহলের প্রস্তুতি নিচ্ছে। শিকাগো, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটনে তারা সাম্প্রতিক সেনা মোতায়েন বিতর্ক সৃষ্টি করেছে। এদিকে ইলিনিয়সের গভর্নর এই প্রয়াসকে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। সম্প্রতি ট্রাম্প বিদ্রোহ দমন আইন প্রয়োগের হুমকি দিয়েছেন, যা তাকে শহরগুলোতে সামরিক বাহিনী পাঠানোর পূর্ণ ক্ষমতা দিতে পারে। দেখছেন আন্তর্জাতিক সময়। কাশির বিষাক্ত ওষুধ খেয়ে ভারতের বিভিন্ন রাজ্যে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারী সংস্থা শ্রেশান ফার্মার মালিক রঙ্গনাথকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে চেন্নাই থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। পরে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে কয়েকজন অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হলে তাদের মৃত্যু হয়। কোলরিফ নামে এক বিষাক্ত একটি কাশির সিরাপ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে সিরাপটি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায় ওই সিরাপে 48.6% ডাইইথাইল গ্লাইকল রয়েছে। এটি একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ যা কিডনি বিকল করে দিতে পারে। পরে ওই কাশির সিরাপ তৈরির প্রতিষ্ঠান শ্রেশান ফার্মার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ব্যবসায় বিপ্লব ঘটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বখ্যাত মোবাইল কোম্পানিগুলো অন্যান্য দেশের তুলনায় দুবাইতে পণ্য বিক্রিতে বেশিরভাগই বাংলাদেশিদের উপর নির্ভর করছে। পাশাপাশি হাজার হাজার প্রবাসী গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। মোবাইল বিক্রয় ও ডিস্ট্রিবিউশনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে বর্তমানে শীর্ষ তালিকায় দুবাই। উৎপাদন যেখানেই হোক, বিক্রয় ও পাইকারি বাণিজ্যের জন্য অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 2000 থেকে 2025 সালের মধ্যে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বেছে নিয়েছেন মোবাইল ফোন ব্যবসা। বর্তমানে শুধু দুবাই, আবুধাবি, শারজা, আজমান আর রাস আল খাইমায় আছেন 10 থেকে 15 হাজার বাংলাদেশি মোবাইল ব্যবসায়ী। এদের মধ্যেই অনেকে আছেন যারা মূল কোম্পানির অফিসিয়াল এজেন্ট বা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন। বাংলাদেশে বসেও যারা অনলাইনে আমার কোম্পানিতে ব্যাক এন্ডে কাজ করে, বাংলাদেশে বড় একটা টিম আমার কাজ করে, এখানে যা কাজ করে তার মধ্যে 95% স্টাফ কিন্তু আমি বাংলাদেশ থেকেই নিই, বাংলাদেশিদেরই নিই। যদিও নতুন হোক, আমি তাদেরকে কাজ শেখানোর চেষ্টা করি। বাঙালিদের হাতের মুঠোয় মোবাইল মার্কেটটা, আমাদের বাঙালি ভাইদের অনেক বড় বড় কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি, বড় বড় কোম্পানি আছে এখানে দুবাই মোবাইল মার্কেটে। প্রবাসী ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে ভিসা বন্ধ থাকা আর ব্যাগেজ নীতিমালার পরিবর্তন সত্ত্বেও তাদের ব্যবসার বড় কোনো প্রভাব পড়েনি, কারণ আন্তর্জাতিক বাজার হিসেবে দুবাইয়ে তারা ঘাটতি পূরণ করতে পারছেন। তবে নতুন করে কর্মী নিয়োগ দিতে না পারায় জনবল সংকটে পড়েছেন তারা। বাংলাদেশে 2023-24 সালে ভিজিটর বা ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাই প্রায় দুবাই থেকে মোবাইল কিনে দেশে বিক্রি করতেন। আপনি যদি 4 দেওয়ালের ভিতরে থাকেন, আপনাকে আপনি জানবেন, 4 দেওয়ালের বাইরে গেলে সারা দুনিয়া আপনাকে জানবে। সো আপনি ফোকাস দিতে হবে অফলাইন থেকে অনলাইনে বেশি, কারণ বর্তমান যুগটা, বর্তমান সমাজটা সব অনলাইন। হয়রানিতে পড়তে হয় এয়ারপোর্টের মাধ্যমে, কিন্তু সেটা আমরা কোনোভাবে সফল হতে পারি না। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট সেটা আমাদের প্রবাসীদেরকে কোনোভাবে গাইড করে না। এদিকে ই কমার্সেও প্রবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দুবাইয়ের কিছু ইলেকট্রনিক কোম্পানি মোবাইল বিক্রির পাশাপাশি অনলাইন প্রমোশন চালু করেছে। এতে ব্যবসা যেমন বেড়েছে, তেমনি গ্রাহকদেরও আস্থা অর্জনের দাবি তাদের দাবি, সঠিক তথ্য আর সঠিক পণ্য সরবরাহ করতে পারলে ই কমার্স ব্যবসা দুবাইতে অত্যন্ত লাভজনক। দেশটির নিরাপত্তা ও কঠোর আইন থাকায় প্রতারণার সুযোগও নেই বলে জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি তাণ্ডব। উপত্যকায় দফায় দফায় বিমান হামলা নেতানিয়াহু বাহিনীর। ট্রাম্পের প্রশংসায় বিশ্ব নেতারা। ইসরায়েলের হাতে আটক ফ্লোটিলার কনসিয়েন্স জাহাজ নেওয়া হলো আশতোদ বন্দরে। রয়েছেন বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল ইসলাম সহ 93 অধিকার কর্মী। শিগগিরই পাঠানো হবে অন্য দেশে। এবং ইউক্রেনের চেরনিহিভে তেলের ডিপোয় রুশ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইউ প্রেসিডেন্টের। তাজিকিস্তান সফরে পুতিন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইমন। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।